ধর্মীয় পরিচয়ের কারণে এদেশে কেউ কোনো আক্রমণের শিকার হবে না, সেটি নিশ্চিত করবে সরকার, কূটনীতিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ এদেশে চলবে না। এ সময় তিনি বলেন, ৫ আগস্টের আগের ও পরের সরকারের মধ্যে পার্থক্য আছে। কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টা উস্কানিমূলক বলে মন্তব্য করেন তিনি। পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। সময় তিনি বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে রিপোর্ট দিয়েছে সেটি একপেশে। বাংলাদেশের বিরুদ্ধে একটা বৈশ্বিক ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বিধানসভায় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের সাথে আলোচনার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বিধানসভায় দেয়া ভাষণে মমতা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন। বলেন, এই ইস্যুতে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি মোদি প্রশাসন। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে ছিল প্রশ্নোত্তর পর্ব। সেখানে বিধানসভা সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অধিবেশনের শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে তৃণমূল প্রধানের অবস্থান তুলে ধরার দাবি ওঠে বিরোধী দল বিজেপির তরফ থেকে। তারই প্রেক্ষিতে মমতা অভিযোগ করেন, বাংলাদেশে চলছে ধর্মের ভিত্তিতে সহিংসতা। এই ইস্যুতে বিজেপি সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও কেন্দ্রের প্রতি ক্ষোভ ঝাড়েন তিনি। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথে চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ করে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিটমম, একদম চুপ করে আছে। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ ইসকন প্রধানের সাথে আলোচনা করেছেন বলে জানান মমতা। এই ইস্যুতে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপও কামনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো। বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের বিবাদ অবশ্য পুরনো। এর আগে তিস্তা চুক্তি নিয়ে একাধিকবার ঢাকার সাথে দিল্লির সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায় মমতা সরকারের আপত্তির কারণে। এমনকি চলতি বছরের জুলাইও বাংলাদেশকে তিস্তার পানি না দেওয়ার কথা জানান তিনি। সে সময় বাংলাদেশের সাথে পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে মোদি সরকারের সমালোচনাও করেন মমতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ব্যাপক হামলা হয়েছে। সোমবার এই হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় হামলাকারীরা। ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। এ সময় উগ্রপন্থীদের বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় সিআরপিএফ এর সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষও হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সহকারী হাইকমিশন কার্যালয় জুড়ে। ভোটার তালিকায় যোগ হতে যাচ্ছে 17 লাখ নতুন ভোটার। আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে নবগঠিত নির্বাচন কমিশন। শুদ্ধ ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের উদ্দেশ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য 17 লাখ নাগরিকের তথ্য আছে কমিশনের কাছে। তারা ভোটার তালিকায় যুক্ত হবেন 2 মার্চ। তবে পরিসংখ্যান বলে 45 লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসেবে 27-28 লাখ এখনও নিবন্ধনের বাইরে।
নির্বাচন কমিশন ভবনে নবগঠিত কমিশনের প্রথম সভায় আলোচনা হয় এ নিয়ে। আরও আলোচ্য ছিল সীমানা নির্ধারণ ও 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি কমিটি গঠন। বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। এরপর ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তালিকার বাইরে থাকা ভোটারদের বিষয়ে কথা বলেন তিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। এ লক্ষ্যেই 2026-এর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর কথা জানান নির্বাচন কমিশনার। বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। বৈঠকে কমিশনের কার্যক্রম সম্পন্ন করতে 4 কমিশনের নেতৃত্বে 4টি কমিটি গঠন করা হয়েছে। সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তিগুলো নির্ধারিত কমিটিতে পাঠানোর কথা জানায় কমিশন। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দলের কিছু নেতাকর্মীর মধ্যে ক্ষমতায় চলে আসার চিন্তা ঢুকে গেছে। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়। 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা নিয়ে খুলনা ও ময়মনসিংহে দলের বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যারা এখন সংস্কারের কথা বলছে 3 মাস আগেও তারা সংস্কারের কথা বলেনি। 2 বছর আগে বিএনপির দেয়া সংস্কার প্রস্তাবই প্রমাণ করে এই দল দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে। 31 দফা শুধু বিএনপির নয়, গণতান্ত্রিক সকল দলের চিন্তার সমন্বয় আছে এখানে। যখনই জনগণের সমর্থন পাবে তখনই বিএনপি ক্ষমতায় যাবে। নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার আহ্বান জানান তারেক রহমান। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সংক্ষুব্ধ পক্ষকে ফের পুনঃতদন্তের জন্য আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। নেতারা বলেন, স্বাধীন বিচারালয় থেকে ন্যায় বিচার পেয়েছেন তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। সেই সঙ্গে প্রতিবেশী কোনো দেশের ধর্মীয় উগ্রবাদীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি, যা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে কথা বলেন তৎকালীন সরকারের মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়েছে দাবি করে পরামর্শ দেন সংক্ষুব্ধ পক্ষকে আদালতে যাওয়ার। উগ্রবাদী কোনো সংগঠন এটি করতে পারে এবং এর মধ্যে আমাদের কোনো একটি প্রতিবেশী দেশও জড়িত থাকতে পারে। কারণ একটি জিনিস সহজেই বোঝা যায় যে নিজের সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য সরকারি দল কখনো বা কোনো সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা কখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। প্রথম এজাহারে তো তারেক রহমানের নামই ছিল না। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তারা আদালতে যেতে পারে। বিচারালয়ে যদি অভিযোগ করেন তাহলে নতুন করে আবার তদন্ত হতে পারে, আমরা সেখানে সমর্থন জানাবো। বিএনপি নেতাদের মতে রাজনৈতিক প্রতিহিংসায় মামলা দেওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। জানান, সাজা হওয়া বাকি 4 মামলায় ন্যায় বিচার পেলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কাউকে এইভাবে জেলে থাকতে হবে না, মৃত্যুর সাথে লড়তে হবে না, বিদেশে থাকতে হবে না, দেশের মধ্যে পালিয়ে থাকতে হবে না, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, সেটাই সকলের প্রত্যাশা। ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করতে দ্রুততম সময়ে। বিচার বিভাগ নিরপেক্ষভাবে গতকালকের মতোই আরেকটি নিরপেক্ষ রায় প্রকাশ করে তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। যদি আগামী বছর নির্বাচন হয় তাহলে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যেতে চাই। এখনও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর, দুদকের 2 মামলায় 16 বছর ও মানহানি মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান।
আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠনে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য 15 ডিসেম্বর হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফারা মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষ জানায়, কমিশন গঠন এখনো প্রক্রিয়াধীন, মতামতের জন্য তা এখন আইন মন্ত্রণালয়ে আছে। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। 6 নভেম্বর এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া রিটকারীর আবেদন 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর পিলখানায় কথিত বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় 57 জন চৌকুশ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। 2008 সালে 15 আগস্টে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার এর শুনানির দিন ধার্য হয়েছে। 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকার 2008 সাল থেকে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। একটা পার্মানেন্ট বাতিল করা আর একটা হচ্ছে যে এই বছরের জন্য ছুটিটাকে স্থগিত করা হয়েছে। সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য। টেস্টের মতো ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের সাথে ইনজুরিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়। 15 সদস্যের দলে 1 বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সোমবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বেন 4 জন: মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিন হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। অবশেষে শঙ্কাটা সত্যি হলো। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে কুচকির ইনজুরিতে পড়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিস করবেন ওয়ানডে সিরিজও। অধিনায়ক নাজমুল শান্ত সহ চোটাক্রান্ত মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। জানা গেছে এই দুজনই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না। তবে ওয়ানডে সিরিজ মিস করলেও টি-20 সিরিজ খেলার সম্ভাবনা আছে শান্তর। ইনজুরিতে পড়ার পর শেষ 2 সপ্তাহ ধরে রিহ্যাব করছেন শান্ত। শুরুতে জিমে পুনর্বাসন করেছেন, শেষ 3 ধরে ফিল্ডিং শুরু করেছেন, সোমবারও তাই। শান্ত যখন ফিল্ডিং করছিলেন, পাশেই ফিটনেস ট্রেনিং করছিলেন অনূর্ধ্ব-19 এশিয়া কাপে সুযোগ না পাওয়া যুবদলের ক্রিকেটাররা। ট্রেনারকে এক পর্যায়ে শান্ত বলেও বসলেন, 19-এর ক্রিকেটারদের দৌড়াতে দেখে তিনি ফিরে গেছেন 19 না পেরোনো দিনগুলোতে। যুব ওয়ানডেতে দুনিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত 57 ইনিংসে 2টা 100 আর 12টা 50-তে করেছেন 1820 রান। 13টা উইকেট নেয়া শান্ত আবার সবচেয়ে বেশি ম্যাচ খেলা যুব ক্রিকেটার। ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। 1 বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের ওয়ানডে সিরিজের খবর। আয়ারল্যান্ড ইনিংসের শেষ ভাগে কমেন্ট্রি করেছেন তামিম ইকবাল খান। এনসিএল টি-20-র জন্য প্রস্তুতি নিতে নিয়মিতই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ইনডোরে আসেন তামিম ইকবাল। সোমবার অনুশীলন করতে এসেছিলেন। অনুশীলন শুরুর আগে হোম অফ ক্রিকেটের কমেন্ট্রি বক্সে আসেন, মিনিট 20 কমেন্ট্রি করেন। কমেন্ট্রি বক্স তামিমের অত্যন্ত পরিচিত জায়গা। ইন্ডিয়া সিরিজে কমেন্ট্রি করেছেন, এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ধারাভাষ্য দিয়েছিলেন বিপিএলেও। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও অফিসে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে প্রধান উপদেষ্টা সুইডেনকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা সহজতর করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি বলেন, এই বিপ্লবের মূল মন্ত্র ছিল সংস্কার।
তার সরকার নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় রাষ্ট্রদূত উইক্স জানান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কারের উদ্যোগকে সমর্থন করে সুইডেন। পুলিশের 9 কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 9টি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন বিএনপির সহকারী পুলিশ কমিশনার এম.আর. শওকত আনোয়ার ইসলাম, সিআইডির সহকারী পুলিশ সুপার সেলিম হোসেন, এসএসএফ-এর সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেন, র্যাবের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, র্যাবের সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন ভূঁইয়া, র্যাবের সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন, এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় 5.25 লাখ শূন্য পদে নতুন চাকরির সুযোগ আসছে। সোমবার এসব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব জানিয়েছেন, সরকারি চাকরিতে আবেদনের ফি অর্ধেকের বেশি কমানো হচ্ছে। একই সাথে অনিয়ম ঠেকাতে বিসিএস-এ ভাইভার নম্বর 200 থেকে কমিয়ে 100 করার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্টে থাকছে বিস্তারিত। চাকরি প্রত্যাশীদের প্রধান লক্ষ্য থাকে সরকারি চাকরি। তবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে 4,73,000 পদ শূন্য থাকলেও নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি। পট পরিবর্তনের পর বেকারত্ব কমাতে শূন্য পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুরু হয়েছে নবম থেকে 20তম গ্রেড অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া। সোমবার সব মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা একটা জরুরি এমফাসিস দেওয়া হয়েছে সচিব লেভেলে, ডাইরেক্টর লেভেলে, অল কনসার্ন, যার যদি একটা পদও থাকে অথবা 100,000 এই লোক নেওয়ার প্রসেস শুরু করতে হবে। যে রেভলিউশনের মাধ্যমে সরকার এসেছে এবং যারা এটার সাথে সরাসরি জড়িত তারাই তোর ছাত্র। শর্টেস্ট পসিবল টাইপে আপনার নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। শূন্য পদে নিয়োগের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর রিপোর্ট 15 কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে 47তম বিসিএস-এর জন্য 3,688টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফর্ম কেনার জন্য 700 টাকার ফি কমিয়ে 350 টাকা করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি। 700 টাকা যেটা ছিল আমরা একটা অনুরোধ করেছিলাম, দেখি তার চেয়েও কমেছে, সেটা করছে 350 টাকা। আরেকটা ছিল প্রতিবন্ধী যারা, তাদের ছিল 100 টাকা, ওইটা করছে 50 টাকা। পিএসসি ইজ দ্য হাইয়েস্ট। বাইরের সরকারি এর চেয়ে কম হবে। 4 তারিখে এটা মিটিং দিয়েছি, এটা সচিব কমিটির মিটিং বলে, সেখানে এটা প্লেস হবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়। এজন্য পিএসসি প্রস্তাবিত মৌখিক পরীক্ষা 200 নাম্বার 100 করার পরিকল্পনাও আছে সরকারের। ভাইবা 200 থেকে 100 করার প্রস্তাব করা হয়েছে, ভাইবা নাম্বার। কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয়, যাকে নিতে চায় তাকে 180, 190, আর যাকে নিতে চায় না 40। এখন 100 হলে ডিসক্রিপেন্সিটা অটোমেটিক কমে আসবে। সচিব জানান, বিসিএস সহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে। কম সময়ে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এটা আরো গতিশীল করার জন্য আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মাওলানা সাদকে বাংলাদেশে আনা এবং বিভিন্ন মসজিদে বাধাহীন তাবলিগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির দাবি জানিয়েছে তাবলিগ জামাতের একাংশ। ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল থানায় এবং সব জেলায় ডিসির কাছে এ নিয়ে আবেদনপত্র জমা দেয় তারা। বিভিন্ন দলে ভাগ হয়ে সোমবার সকালে এই কর্মসূচি সম্পন্ন করেন তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা। সোমবার সকালে রাজধানীর পল্টন মডেল থানায় আসেন তাবলিগ জামাত বাংলাদেশের শতাধিক সদস্য। ওসির সাথে সাক্ষাৎ করে হস্তান্তর করেন মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়া এবং মসজিদে নির্বিঘ্নে তাবলিগের কাজ করার লিখিত আবেদনপত্র। ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল থানাতেও একই আবেদনপত্র দিয়ে তাদের দাবির কথা জানান মাওলানা সাদপন্থীরা। বলেন, তারা কোনো সংঘাত চান না। কোনো মসজিদে আমাদের জামাতেই ঢুকতে দেয় না, জামাত গেলে গাটিগুটি যা আছে সব ফালাই দেয় এবং হাতাহাতির ব্যবস্থা হয়ে যায়। এতে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। তো মেহনতটা যেন মসজিদে সমানভাবে সবাই করে, কেউ কারোর বাধা না দেয়, এটার জন্য আমরা সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি। আমার ইস্তেমা হবে, আমার মেহমান আসবে না, এইটা তো নতুন ধরনের একটা ঘটনা। তুমি যে বাংলাদেশে এসে পড়েন,
যত রকমের সমস্যা আছে সব সমস্যা কেটে যাবে। পুলিশ জানায় নীতি নির্ধারণী বিষয়ে তাদের কিছু করার নেই, তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করবে। ওনারাও কাউকে বাধা দেবেন না, ওনাদেরকে যাতে বাধা না দেয়, ওনারা স্বাভাবিকভাবে যে কাজটা চলছে এই স্বাভাবিক কাজটা যাতে চলমান থাকে এটাতে আমাদের সহযোগিতা কামনা করেছে। তারা মন্ত্রণালয়ে একটা স্মারকলিপি দিয়েছে, ওটার একটা কপি আমার কাছে রেখে গেছে। ঢাকা মেট্রোপলিটন এলাকা ছাড়াও দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মসূচি পালন করেছে তাবলিগ জামাত বাংলাদেশ। একই দাবিতে স্মারকলিপি প্রদান ও তাদের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা চেয়েছেন তারা। মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম ওনাকে যৌক্তিক কারণ ছাড়াই বাংলাদেশে আসতে দিচ্ছেন না। 7, 8, 9 ফেব্রুয়ারি 2025 এই তারিখে যেন আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় হাজির করার জন্য সহযোগিতা করেন। 2025 সালে বিশ্ব ইজতেমার 2 পর্বের সময় নির্ধারিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। সকালে অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার পাশাপাশি আর্থিক সক্ষমতাও কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গুতে চলতি বছর আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বছর জুড়ে আক্রান্ত হয়েছে 92,351 জন, প্রাণ গেছে 494 জনের, যাদের 339 জনই আক্রান্ত হন ঢাকা বিভাগে। অধিদপ্তরের জরিপ বলছে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিস লার্ভা পাওয়া গেছে। মহাপরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা আর সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আপনারা জানেন ঢাকা সিটি মর্টালিটি রেট এবং আক্রমণ রোগীদের সংখ্যাও বেশি ঢাকায়। তো সেটা ওনারা বিশ্লেষণ করেছে, ঘনবসতি এলাকা, বিভিন্ন কারণ, মাল্টি স্টোরেড বিল্ডিং বা বিভিন্ন জায়গায় পানি জমে থাকা, ইভেন ফুলের টপ শুধু না, যেগুলো গাছ যেমন ডগা থাকে এর মধ্যে পানি জমে থাকে, এর মধ্যেও কিন্তু আসতে পারে। হাসপাতালগুলো অধিদপ্তরকে জানিয়েছে এখনও আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসছেন, এজন্য মৃত্যুহারও কমছে না। তবে চিকিৎসায় কোনো অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানান নবনিযুক্ত মহাপরিচালক। সেগুলো আপনাদের কাছে আমরা সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই, যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, মানুষরা তাড়াতাড়ি হাসপাতালে আসে এবং চিকিৎসা নেয়, এবং এই চিকিৎসা সময় মতো নিলে যে মৃত্যুর হার কমানো সম্ভব সেই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবছর এখন পর্যন্ত 67 জন চিকুনগুনিয়া ও 11 জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশনে যারা মারা যাচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছার অভাবে 27 বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। রাজধানীতে এক আলোচনায় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, চুক্তি বাস্তবায়নে বড় বাধা প্রশাসন। আরেক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জানান, আইন প্রবিধান বানানোর জন্য কাজ করছে সরকার। পার্বত্য শান্তি চুক্তির 27 বছরে অগ্রগতি প্রত্যাশা নিয়ে আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি কেন ফেরেনি এবং চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যখন আপনারা এক কাতারে এসে দাঁড়াবেন না, তখন কিন্তু আসলে রাষ্ট্র আপনাকে এই যে আপনারা বিভক্ত রয়েছেন এই বিভক্তির সুযোগ নেবে। বক্তারা বলেন, পাহাড়ে সংকটের সমাধান না হলে বহিঃশত্রু সুযোগ নেবে। পরিবেশ বিধ্বংসীর নামে ওইখানে কোন ধরনের তথাকথিত উন্নয়নের নামে যা করা হচ্ছে, শুধু পরিবেশ বিধ্বংসী না, আদিবাসী উচ্ছেদেরও কাজটা চলছে। সুতরাং সেটি বন্ধে আমরা প্র্যাকটিক্যাল প্রকৃত কাজ দেখতে চাই। রাষ্ট্র সরকার সেটাকে মীমাংসা না করে নানাভাবে যদি উস্কানি দেবার চেষ্টা করে, বরঞ্চ তাতে বহিঃশক্তির পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তাদের তৎপরতার জমিনটা আরও বেশি বাড়ে। চুক্তি বাস্তবায়ন নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন বক্তারা। বলেন, বাস্তবায়নে বড় বাধা প্রশাসনিক জটিলতা। এই চুক্তি বাস্তবায়নের পথে যেটুকু বাস্তবায়ন হয়েছে বা যেটুকু হতে পারেনি তার একটি বড় বাধা সরকারি প্রশাসন, সামরিক এবং বেসামরিক প্রশাসন। আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের বিরোধিতা করেছি, এখনও আমরা তার বিরোধী। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার
আঞ্চলিক পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে যে ভূমি কমিশনের যে নতুন যে গঠন করা বা চেয়ারম্যান যে নিয়োগের কথা রয়েছে এবং যা যা করা দরকার বাস্তবায়নের ক্ষেত্রে সেটি করবেন। দিনটিকে ঘিরে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত সভায় যোগ দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বলেন শান্তি চুক্তির বিষয় নিয়ে কোনো পরিবর্তন করতে চান না তারা। আইন এবং প্রবিধান কিভাবে বানাতে হবে ওগুলি নিয়ে কাজ করতেছে। এই আইন এবং প্রবিধান বানানোটা খুবই জরুরি। আমরা চুক্তির বিষয় যেগুলি আছে ওগুলির কোনো পরিবর্তন আমরা করতে চাই না, কিন্তু কিছু কিছু জিনিসে আমাদের ফ্লেক্সিবিলিটি দরকার। উপদেষ্টা বলেন আদিবাসী উপজাতি নাকি ফার্স্ট নেশন থাকবে তা নিয়ে দাবি জানাতে হবে সংবিধান সংস্কার কমিশনে। এ বিষয়ে মতামত পাঠানোর আহ্বানও জানান উপদেষ্টা। জেলা পরিষদগুলো করেন নাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশকে কখনো স্বাধীন মনে করে না, তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করে। ব্রাহ্মণবাড়িয়ায় এমনটা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা পরিদর্শন করেন তিনি, মতবিনিময় করেন জেলা হেফাজত ইসলাম নেতৃবৃন্দের সাথে। এ সময় মাহমুদুর রহমান বলেন, ভারত সবসময় মিথ্যা বলে, মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে তারা। সম্প্রতি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকে ত্রিপুরার পরিবহন মন্ত্রী ও ভারতের একাধিক সংবাদ মাধ্যম ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। পরে ঐতিহাসিক শহীদ বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে যোগ দেন তিনি। বাংলাদেশকে স্বাধীন দেশ মনেই করে না, তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। আর আমাদের লড়াই হচ্ছে তার বিরুদ্ধে, যাতে আমরা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি। গিনিতে ফুটবল ম্যাচে সংঘর্ষে প্রায় শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। রেফারির বিতর্কির সিদ্ধান্তের পর শুরু হয় মারামারি, সেখানেই ঘটে এমন ঘটনা। এদিকে একই সময়ে জার্মানিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত হয়েছেন ৭৯ জন। ম্যাচ হারের পর স্বাগতিকদের ওপর পরাজিত দলের সমর্থকদের হামলায় ঘটে এই হতাহত। ফুটবল ম্যাচে মারামারির ঘটনা একেবারেই নতুন কিছু নয়। সেই মারামারিকে কেন্দ্র করে অনেকে আহত হবার নজিরও কম না। ফুটবলকে কেন্দ্র করে এবার লাশের সারি দেখল ফুটবল বিশ্ব। হৃদয় বিদারক এমন ঘটনা ঘটেছে আফ্রিকার গিনির দ্বিতীয় বড় শহর জেরেকোরেতে। রোববার ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শকদের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, সেই মারামারিতেই নিহত হয়েছেন প্রায় ১০০ জন। যদিও আল জাজিরা ৫৬ জন মৃতের কথা নিশ্চিত করলেও শতাধিক মৃতের সংখ্যার কথাও জানান তারা। গিনির জান্তা নেতা মামাদি দুম্বুইয়ার সম্মানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার অংশ ছিল ফুটবল ম্যাচটি। ২০২১ সালে গিনির ক্ষমতা দখল করেন দুম্বুইয়া। এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণাও করেছিলেন। ঠিক একই দিনে আরেকটি বড় হতাহতের ঘটনা ঘটে জার্মানিতে। রোববার ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনায় কেউ মারা না গেলেও আহত হয়েছেন প্রায় ৭৯ জন। জার্মান ফুটবলের চতুর্থ স্তরে কার্ল জেসিস জেনা ও বিএমজি চেমি লাইপজিগের মধ্যকার ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। ঘরের মাঠে কার্ল জেসিস জেনা ৫-০ গোলে জেতার পর লাইপজিগ সমর্থকরা প্রতিপক্ষ সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়ান। পুলিশ গ্যালারিতে ঢুকে মরিচের গুঁড়া মিশ্রিত স্প্রে করলে ধীরে ধীরে শান্ত হয় পরিবেশ। আহতদের মধ্যে রয়েছেন ১০ জন পুলিশ কর্মকর্তা ও ৫ জন নিরাপত্তা কর্মী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। পালিত হয়েছে ২০তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস। সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ঢাকা অফিসে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে যোগ দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল হাসান। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে 10টি সহযোগী সংস্থাকে পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বশাসিত প্রতিষ্ঠান। সরকারি অর্থে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে সংস্থাটি।
নরসিংদীতে জোড়া খুনের আসামি সাইফুল ইসলাম জেল থেকে পালিয়ে হত্যার হুমকি দেয় তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মামলার বাদী রেনুজা বেগম। দুপুরে মনোহরদীর দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, গত 17 নভেম্বর একা পেয়ে তাকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয় আসামি সাইফুল ও তার স্বজনরা। এ সময় তাদের কথায় অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করে রেনুজা। পরবর্তীতে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। সংবাদ সম্মেলনে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্বামী সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন রেনুজা। পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে নানা আয়োজন হয়েছে। সকালে সেনা রিজিয়নের সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরে সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে রাজার মাঠে ছিল গণসমাবেশ ও আলোচনা সভা। পরে রাজার মাঠ থেকে দিবসকে উপলক্ষে বের করা হয় র্যালি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট একক আবাসন মেলা। কৃষিবিদ গ্রুপের হেড অফিসে মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার। একক এই আবাসন মেলায় ঢাকায় প্লট বা ফ্ল্যাট বুকিং দিয়ে রাফেল ড্রয়ের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন কক্সবাজারের 2 রাত 3 দিনের কাপল ট্রিপের সুযোগ। এছাড়াও থাকছে প্লট, ফ্ল্যাট এবং 5 তারকা হোটেল শেয়ারে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। অতিথিদের জন্য থাকছে রিয়েল এস্টেট এক্সপার্টদের পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ। আগামী 7 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত কৃষিবিদ গ্রুপের প্রধান কার্যালয়ে চলবে এই মেলা। মারা গেলেন স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া। সাদিয়া সুলতানার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মাঝে 2017 সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। শুটিংয়ে বর্ণাঢ্যময় এক ক্যারিয়ার ছিল সাদিয়ার। 2010 সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন তিনি। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন সোনা। তার আগে একই বছর এসএ গেমসে এই একই ইভেন্টে জেতেন সোনার পদক। সবশেষ 2013 সালে 10 মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ে আর দেখা যায়নি সাদিয়াকে। গাজায় হত্যাযজ্ঞে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ প্রধান। জানিয়েছেন, এই মারণাস্ত্রের আঘাতে বাষ্পীভূত হয়ে যাচ্ছে মরদেহ, দাফনের জন্য শেষ চিহ্নটুকুও থাকছে না। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছে। রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত 34 ফিলিস্তিনি। এদিন উত্তরে বেইত লাহিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। নিহত হয়েছে কমপক্ষে 10 জন, আহত আরও অনেকে। এদিকে ত্রাণ কর্মীদের ওপর হামলার জেরে কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো স্থগিত রেখেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। নিরাপত্তাজনিত কারণে ত্রাণ পাঠাতে পারছে না ওয়ার্ল্ড সেন্টার কিচেনও। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসন। রোববার জেনিনে বিমান হামলা চালায় তেল আবিব। বোমাবর্ষণে প্রাণ যায় অন্তত 4 ফিলিস্তিনির। নেতানিয়াহু প্রশাসনের দাবি, হামাস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে সেনারা, তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেনি। বিভিন্ন এলাকায় স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরগুলোয় বাড়ি বাড়ি ঢুকে চালায় তল্লাশি। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বেড়েই চলছে ধরপাকড়।